আজকে তোমাদের ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের গুরুত্বপূর্ণ অংশ আর্টিকেল 15 নিয়ে আলোচনা করব। আগের দুটো ভিডিওতে আমরা আর্টিকেল 12, 13 এবং 14 নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আর্টিকেল 15-এ কী বলা রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং এটা আমাদের জেনে রাখা দরকার যে আর্টিকেল 15 ক্ষমতা সম্পন্ন হয়েছে আর্টিকেল 14 দ্বারাই, যেখানে বলা ছিল ইকুয়ালিটি বিফোর ল অর্থাৎ আইনের চোখে সকলে সমান এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল অর্থাৎ যারা সমাজে পিছিয়ে পড়া ব্যক্তিবর্গ রয়েছে বা পিছিয়ে পড়া জাতি রয়েছে, শ্রেণী রয়েছে, তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার জন্য স্পেশাল প্রভিশন করার ক্ষমতা রাষ্ট্রের রয়েছে। তেমনি আর্টিকেল 15-কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এখানে দুটো ভাগে আমরা এটিকে বিভক্ত করতে পারি। আর্টিকেল 15 ক্লজ 1 এবং আর্টিকেল 15 ক্লজ 2, যেখানে নাগরিকদের রাষ্ট্রের বিরুদ্ধে এবং নাগরিকের বিরুদ্ধে কিছু সামাজিক অধিকারের কথা বলা হয়েছে। অপরদিকে আর্টিকেল 15 ক্লজ 3 থেকে 6 পর্যন্ত রাষ্ট্র চাইলে পরে কিছু বিশেষ ব্যক্তিবর্গের জন্য বা বিশেষ শ্রেণীর জন্য বিশেষ সুবিধা প্রদান করতে পারে বা সেই সংক্রান্ত কিছু আইন তৈরি করতে পারে তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার জন্য। তো এখানে আমরা আর্টিকেল 15 নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে আর্টিকেল 15-এর ক্লজ 1-এ কী বলা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা স্লাইডটিতে দেখো, যেখানে ক্লজ 1-এ বলা হয়েছে দি স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট এগেনস্ট এনি সিটিজেন, অর্থাৎ রাষ্ট্র কোনো নাগরিকের সঙ্গে বৈষম্য করবে না অন গ্রাউন্ডস অনলি অফ, অর্থাৎ যে উল্লিখিত গ্রাউন্ডগুলো রয়েছে যেমন রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ অর এনি অফ দেম, অর্থাৎ এই 5টি গ্রাউন্ড বা এই 5টি গ্রাউন্ডের কোনো একটির ভিত্তিতে কোনো ধরনের বৈষম্যমূলক আইন রাষ্ট্র করবে না। এখন এই ক্লজ 1 থেকে আমরা যে বিষয়গুলো পেলাম সেগুলি হলো অন গ্রাউন্ডস অনলি অফ। এই যে এই শব্দটি মধ্যে দিয়েই একটি বিশেষ বিষয় জানা যায়, যেটি হলো এই শব্দের মধ্যে দিয়েই এটি কি করছে যে বেসিস অফ ডিসক্রিমিনেশনকে লিঙ্ক করছে কার সঙ্গে? গ্রাউন্ডস অফ ডিসক্রিমিনেশনকে। অপরদিকে এটাও জানা যায় যে ডিসক্রিমিনেশন বেসড অন ওয়ান অর মোর গ্রাউন্ডস, যেটা ক্লজ 1-এ উল্লেখ করা হয়েছে, সেইটা যেমন নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে বা নিষেধ করা হয়েছে রাষ্ট্র এ বিষয়ে কোনো বৈষম্য করবে না, তার সঙ্গে এটাও অনুচ্চারিত রয়ে গেছে যে এই গ্রাউন্ডগুলোর সঙ্গে অন্য কোনো গ্রাউন্ড যদি সংযুক্ত হয় তাহলে রাষ্ট্র চাইলে ডিসক্রিমিনেশন করতে পারে। অপরদিকে অন গ্রাউন্ডস শব্দটির মধ্যে দিয়েই পজিটিভ এলিমেন্টস অফ ডিসক্রিমিনেশন জানতে পারি, অর্থাৎ আর্টিকেল 15(1) একটি মাল্টি গ্রাউন্ড ডিসক্রিমিনেশনের কথা বলেছে, যেখানে যে 5টি গ্রাউন্ড উল্লেখ করা হয়েছে সেই 5টি গ্রাউন্ড এবং তার সঙ্গে অন্য কোনো গ্রাউন্ড যদি সংযুক্ত হয় তাহলে রাষ্ট্র কোনো ডিসক্রিমিনেটরি ল তৈরি করতে পারে বা স্পেশাল প্রভিশন করতে পারে। তবে সেক্ষেত্রে রাষ্ট্রকে রিজনেবল ক্লাসিফিকেশনের মধ্যে দিয়ে এগোতে হবে, যেটা আমরা আর্টিকেল 14-এর মধ্যে বলেছিলাম যে রাষ্ট্র যদি চায় ডিসক্রিমিনেশন বা ক্লাসিফিকেশন করতে পারে, সেক্ষেত্রে তাকে রিজনেবল ডিসক্রিমিনেশনের মধ্যে দিয়ে যেতে হবে এবং দুটি টেস্ট তাকে অবশ্যই অতিক্রম করতে হবে, যেখানে ফার্স্ট টেস্ট যেটিকে বলা হয়েছিল ইন্টেলিজিবল ডিফারেন্সিয়া এবং সেকেন্ড টেস্ট যেটি ছিল সেটা রেশনাল নেক্সাস। এক্ষেত্রেও আমরা দেখছি যদি রাষ্ট্র কোনো ডিসক্রিমিনেশন করে থাকে তাহলে তাকে টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে এবং সেই টেস্ট যেন রিজনেবল, ফেয়ার অ্যান্ড জাস্টিস হয় এবং রিজনেবল ক্লাসিফিকেশনের ক্ষেত্রে দেখা হবে যে ডিসক্রিমিনেশনটা যেটা করা হয়েছে সেইটি যেন যে উল্লিখিত 5টি গ্রাউন্ড রয়েছে ক্লজ 1-এ, সেই 5টি গ্রাউন্ডের কোনো একটি ভিত্তিতে ডিসক্রিমিনেশন না হয়, সেটি যেমন এক প্রকারের টেস্ট। অপরদিকে যে ডিসক্রিমিনেশন করা হয়েছে তাতে যেন ইকুয়ালিটি বজায় থাকে, অর্থাৎ ফার্স্ট টেস্টের ক্ষেত্রে নো ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ান, সেক্স, কাস্ট, রেস অ্যান্ড প্লেস অফ বার্থ অনলি,
সেকেন্ড টেস্টের ক্ষেত্রে তাকে টেস্ট অফ ইকুয়ালিটির মধ্যে যেতে হবে, অর্থাৎ এক্ষেত্রে কোনো রাষ্ট্র আরবিট্রারিনেস শো করবে না। সর্বোপরি এটা বলা যেতে পারে আর্টিকেল 15 + 1 একটি প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশন বা পজিটিভ ডিসক্রিমিনেশনের কথা বলেছে। আমরা এবার পরের স্লাইডে চলে যাব, যেখানে উল্লেখ করা হয়েছে যে কতগুলো শব্দ, যে শব্দগুলো আর্টিকেল 15 + 1 উল্লেখ করা হয়েছে, যেমন অন গ্রাউন্ডস। এই শব্দের মধ্যে দিয়ে যেটি জানা যায় সেটি হচ্ছে পজিটিভ এলিমেন্ট অফ ডিসক্রিমিনেশন। অপরদিকে এনি অফ দেম, এই শব্দের মধ্যে দিয়ে জানা যায় মাল্টি গ্রাউন্ড ডিসক্রিমিনেশন। অর যে শব্দটি উচ্চারণ হয়েছে সেটি রিকগনাইজ করেছে মোর দ্যান সিঙ্গেল গ্রাউন্ডের ডিসক্রিমিনেশনকে। অপরদিকে অনলি যে শব্দটি উচ্চারণ করা হয়েছে সেটি একটি কোয়ালিটেটিভ ডিসক্রিমিনেশনের সেন্স এখানে শো করেছে, যেখানে বলা হয়েছে যে 5টি গ্রাউন্ড ব্যতি রেখে অন্য কোনো গ্রাউন্ড যদি সংযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে ডিসক্রিমিনেশন অবশ্যই ভ্যালিড হবে। তাহলে আর্টিকেল 15 + 1কে আমরা একদিকে আর্টিকেল 14-এর ইকুয়ালিটি বিফোর ল নামক যে পার্টটি ছিল তার সঙ্গে সমানতা প্রদান করতে পারি বা তাকে একই দৃষ্টিভঙ্গিতে বিচার করতে পারি। অপরদিকে 15 + 3 to 6 এইটি সাধারণত ইকুয়ালিটি প্রোভাইড করার জন্য আনইকুয়াল পার্সনদের মধ্যে বিশেষ প্রভিশন প্রদান করে বা বিশেষ ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে ইকুয়াল স্ট্যাটাস দেওয়ার একটা প্রচেষ্টা করা হয়েছে, যেটি আর্টিকেল 14-এর সেকেন্ড পার্ট ইকুয়াল প্রোটেকশন অফ লর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আরেকটি বিষয় এখানে বলবার রয়েছে, সেটাই হলো আর্টিকেল 15 + 1 যে ডিসক্রিমিনেশনগুলোকে প্রোটেক্ট করে থাকে সেটি হলো কোয়ান্টিটিভ ডিসক্রিমিনেশন, কোয়ালিটেটিভ ডিসক্রিমিনেশন অ্যান্ড ইন্টারসেকশনাল ডিসক্রিমিনেশন। অপরদিকে একটি কথা বলার রয়েছে এক্ষেত্রে, যে অন দি বেসিস অফ সেক্স এনি স্পেশাল প্রভিশন যদি রাষ্ট্র করে থাকে তাহলে সেক্ষেত্রে সেটি কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না, কারণ সেক্ষেত্রে আমরা পরের ক্লজ 3 to 6 মধ্যে আমরা স্পেশাল প্রভিশন পাব, যেখানে ক্লজ 3-তে উইমেন এবং চিলড্রেনদের জন্য স্পেশাল প্রভিশনের কথা বলা হয়েছে। তো এই হলো আর্টিকেল 15 বিভিন্ন শব্দের ব্যাখ্যা এবং 15 ক্লজটিতে কী বলা হয়েছে তা আগের স্লাইডে তোমাদের বোঝানো হলো। আশা করি তোমরা ক্লজ 15 কিছু বিষয় বুঝতে পেরেছ। আমি নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইড, আর্টিকেল 15 কী করেছে? মেনটেন ইকুয়ালিটি, অর্থাৎ ইকুয়ালিটিকে মেনটেন করার জন্য কিছু পজিটিভ ডিসক্রিমিনেশনের কথা বলা হয়েছে এবং এই পজিটিভ ডিসক্রিমিনেশনের মধ্যে দিয়ে আনইকুয়াল পার্সনদের মধ্যে যে একটি আনইকুয়াল পার্সনদের জন্য স্পেশাল প্রভিশন করে তাদের ইকুয়াল স্ট্যাটাস প্রদান করার ব্যবস্থা করা হয়েছে। অপরদিকে বলা হয়েছে ইকুয়ালিটি ইন ফ্যাক্ট ইনভলভস অ্যান অ্যাফার্মেটিভ ডিউটি টু রেমেডি এক্সিস্টিং ইনইকুয়ালিটিস। প্রায়র 1976 আর্টিকেল 15 + 1 represented a two doctrine of equality before law and doctrine of equality in fact. Prior situation is clearly demonstrated by the need to amend the Constitution to include Article 15(4), as Article 15(1) did not permit the making of reservation in favor of backward classes. আর্টিকেল 15(1)-এ যে নিষেধাজ্ঞাগুলো প্রদান করা হয়েছিল এবং যার ভিত্তিতে পরবর্তীকালে স্পেশাল প্রভিশনের ক্ষেত্রে বাধা প্রদান করত আর্টিকেল 15(1) এবং সেই ভিত্তিতেই পরবর্তীকালে সংবিধান সংশোধনী করে আর্টিকেল 15(4) ক্লজটিকে সংযুক্ত করা হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাসের উন্নয়ন করবে। কেরালা ভার্সাস থমাস 1976 সালে যে সুপ্রিম কোর্টে কেসটি হয়েছিল তার যে অবজারভেশন, সেখানে বলা হয়েছিল যে সুপ্রিম কোর্ট ইন স্টেট অফ কেরালা ভার্সাস থমাস 1976 has profound doctrinal implication in its upholding of compensatory discriminative measures as consistent with the general rights of equality। অর্থাৎ এখানে বলা হয়েছে যে যদি কোনো ডিসক্রিমিনেটিভ মেজার স্টেট গ্রহণ করে থাকে তাহলে সেটি জেনারেল রাইটস অফ ইকুয়ালিটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবশ্যই হতে হবে। অর্থাৎ স্টেট চাইলে কম্পেনসেটরি ডিসক্রিমিনেশন করতে পারে, কিন্তু সেক্ষেত্রে জেনারেল রাইটস অফ ইকুয়ালিটির সঙ্গে সেটা সামঞ্জস্যপূর্ণ হবে, নচেত সেটি অবৈধ হিসেবে বিবেচিত হবে। Article 15 expresses a particular application of general principles of equality embodied in Article 14 and is limited to citizens only। অর্থাৎ একমাত্র নাগরিকেরাই এই আর্টিকেল 15-এর যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো পাবে। অ্যান্ড ইট এইমস অ্যাট প্রোভাইডিং ইকুয়ালিটি ইন অল স্পেয়ার অফ লাইফ। অর্থাৎ
অর্থাৎ সমস্ত ক্ষেত্র যেমন পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক, এই তিনটে ক্ষেত্রেই সামাজিক সাম্যতা বা আর্টিকেল 15 কিছু অধিকার নাগরিকদের প্রদান করেছে, যে ক্ষেত্রে তারা সমানতার অধিকার ভোগ করে থাকবে। তাহলে আর্টিকেল 15(1) যে নারেশন আমরা পেলাম, সেখানে আমরা পেলাম দু ধরনের ডক্ট্রিন, যেটা বলা হয়েছে ডক্ট্রিন অফ ইকুয়ালিটি বিফোর ল, ডক্ট্রিন অফ ইকুয়ালিটি ইন ফ্যাক্ট। অপরদিকে কেস ল পেলাম, কেটল ভার্সাস থমাস, যেখানে বলা হলো কম্পেনসেটরি ডিসক্রিমিনেশন অবশ্যই করতে পারে রাষ্ট্র, তবে সেক্ষেত্রে তাকে জেনারেল রাইটস অফ ইকুয়ালিটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেই ডিসক্রিমিনেশন হতে হবে। অপরদিকে পেলাম আমরা সিটিজেন্সদের অধিকারের কথা, তিনটি ক্ষেত্রে পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইকুয়ালিটির কথা ইমপ্লাইড রয়েছে আর্টিকেল 15(1) মধ্যে। এবার যে কেস লগুলো এই আর্টিকেল 15 সঙ্গে সংযুক্ত, সেগুলো আমরা আলোচনা করব। যেখানে বোম্বে এডুকেশন সোসাইটি ভার্সাস স্টেট অফ বোম্বে, এতে বলা হয়েছে আর্টিকেল 15 ইজ কোয়াইট জেনারেল অ্যান্ড ওয়াইড ইন ইটস টার্মস অ্যান্ড অ্যাপ্লাইজ টু অল সিটিজেন্স। অর্থাৎ আর্টিকেল 15 পরিধি ব্যাপক এবং সেটি সমস্ত নাগরিকদের উপর বর্তায়, অ্যান্ড হোয়েদার দে বিলং টু মাইনরিটি অর মেজরিটি গ্রুপস। অর্থাৎ তারা সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ হোক, তাতে কোনো সমস্যা নেই, তাদের সকলের ক্ষেত্রেই আর্টিকেল 15 ইমপ্লিকেশান রয়েছে। অ্যান্ড গিভস প্রোটেকশান টু অল দি সিটিজেন্স এগেনস্ট ডিসক্রিমিনেশন, এবং সমস্ত নাগরিকদের কোনো বৈষম্যের বিরুদ্ধে অধিকার প্রদান করা হয়েছে, যে বৈষম্য রাষ্ট্র করতে পারে সেই তার বিরুদ্ধে অন সার্টেন স্পেসিফিক গ্রাউন্ড। অর্থাৎ যে 5টি গ্রাউন্ডের কথা বলা হয়েছে, সেই 5টি গ্রাউন্ডে রাষ্ট্র যদি কোনো বৈষম্য করে থাকে, তাহলে সকল নাগরিককে সেটি ক্ষেত্রে অধিকার প্রদান করা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে কোর্টে যাওয়ার, বা বলা যেতে পারে রাষ্ট্রের বিরুদ্ধে সেই অধিকার সুপ্রতিষ্ঠিত হয়েছে আর্টিকেল 15(1) মধ্যে, যাতে 5টি গ্রাউন্ডে কোনো বৈষম্য রাষ্ট্র তাদের না করে থাকে। অপরদিকে দৌলত সিং ভার্সাস স্টেট অফ পাঞ্জাবে পাওয়া গেছে কি ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ডিসক্রিমিনেশন স্টেট করবে না। যে গ্রাউন্ডগুলোর কথা উল্লেখ করা হয়েছে, একটি বা একাধিক গ্রাউন্ডের ভিত্তিতে স্টেট কোনো ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ডিসক্রিমিনেশন করবে না। অপরদিকে অঞ্জলি রায় ভার্সাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এতে পাওয়া গেছে ডিসক্রিমিনেশন বেসড অন ওয়ান অর মোর গ্রাউন্ডস উইথ আদার গ্রাউন্ডস ইজ নট হিট বাই আর্টিকেল 15(1), যেটি আগের স্লাইডে আমি বললাম যে রাষ্ট্র চাইলে ডিসক্রিমিনেশন করতে পারে, তবে যে 5টি গ্রাউন্ড উল্লেখ করা হয়েছে তার সঙ্গে অন্য কোনো গ্রাউন্ড সংযুক্ত হতে হবে, তবেই স্টেট কোনো ডিসক্রিমিনেশন করতে পারে। দত্তরায়া মতিরাম মোর ভার্সাস স্টেট অফ বোম্বে, এতে বলা হয়েছে ক্লাসিফিকেশন অন দি গ্রাউন্ডস অফ সেক্স ইজ পারমিসিবল। অর্থাৎ সেক্সের ভিত্তিতে ডিসক্রিমিনেশন স্টেট করতে পারে এবং সেটি কনস্টিটিউশনাল অবশ্যই হবে, কারণ আমরা পরবর্তীকালে আর্টিকেল 15(3) পাবো, যেখানে মহিলা এবং শিশুদের বিশেষ অধিকারের কথা বা বিশেষ প্রভিশনের কথা বলা হয়েছে। জোসেফ সাইন ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এটি আর্টিকেল 15(1)কে আরও বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে দেখা হয়েছে, যেখানে সেকশন 497 একে আনকনস্টিটিউশনাল বলা হয়েছে, এবং যেটিকে বলা হয়েছে যে আর্টিকেল 14, 15 এবং 21 এই আর্টিকেলগুলোকে ভায়োলেট করে সেকশন 497। অ্যাডাল্টারি বিষয়টিকে ডিক্রিমিনালাইজ করা হয়েছে। ইন্দিরা সাহানি কেসে বলা হয়েছে ইট ইজ নেসেসারি টু অ্যাডাপ্ট পজিটিভ মেজার্স টু অ্যাবলিশ ইনইকুয়ালিটি। অর্থাৎ পজিটিভ মেজার্স স্টেট গ্রহণ করবে যদি কোনো ইনইকুয়ালিটি থাকে সামাজিক ক্ষেত্রে। এবার আমরা চলে আসবো আর্টিকেল 15(2). আর্টিকেল 15(1) ছিল রাষ্ট্রের বিরুদ্ধে নাগরিকের অধিকার। আর্টিকেল 15(2) এবার নাগরিকের বিরুদ্ধে নাগরিকের অধিকারের কথা বলা হয়েছে। নো সিটিজেন শ্যাল অন গ্রাউন্ডস অনলি অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ or any of them be subject to any disability, liability and restriction or condition with regard to access to shop, public restaurants, hotel, places of public entertainment or the use of wells, tanks, bathing ghats, roads, places of public resource maintained wholly or partly out of state funds or dedicated to the use of general public। অর্থাৎ নাগরিকের বিরুদ্ধে, অর্থাৎ কোনো নাগরিক যদি অন্য একজন নাগরিকের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে থাকে, যে বিশেষ গ্রাউন্ডের ভিত্তিতে, যে 5টি গ্রাউন্ড উল্লেখ করা হয়েছে তার ভিত্তিতে, তাহলে সেটি একটি
বলা যেতে পারে আনকনস্টিটিউশনাল বিষয় হবে এবং তার বিরুদ্ধে নাগরিক বিচার বিভাগের দ্বারস্থ হতে পারে। এবং যে সামাজিক ক্ষেত্রগুলো ক্লজ এ এবং বিতে উল্লেখ করা হয়েছে সেক্ষেত্রে যে 5টি গ্রাউন্ড বলা হলো, সেই 5টি গ্রাউন্ডে কোনো নাগরিক অন্য নাগরিকের অধিকারে বিঘ্ন ঘটাতে পারবে না। তাহলে আর্টিকেল 15 ক্লজ 2তে আমরা যে বিষয়গুলো মূল বিষয়গুলো পেলাম সেটি পাওয়া গেল। একটি হচ্ছে গিয়ে ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ড অফ 5 গ্রাউন্ডস, এটা আনকনস্টিটিউশন, অর্থাৎ যে 5টি গ্রাউন্ড বলা হলো রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ, এগুলো ভিত্তিতে কোনো নাগরিক যদি কোনো নাগরিকের অধিকার ভঙ্গ করে সামাজিক বিভিন্ন ক্ষেত্রে প্রবেশের জন্য, তাহলে সেটি আনকনস্টিটিউশনাল হবে। সেক্ষেত্রে নাগরিক সরাসরি বিচার বিভাগের দ্বারস্থ হতে পারে। তবে এর সঙ্গে আর একটা বিষয় যেটা ইমপ্লয়েড অবস্থায় রয়েছে সেটি হলো মোরালিটি বা হেলথ সংক্রান্ত বিষয়ে এই ডিসক্রিমিনেশন কিন্তু গ্রাহ্য হবে, অর্থাৎ চাইলে কোনো নাগরিক অন্য নাগরিকের বিরুদ্ধে ডিসক্রিমিনেশন করতে পারে মোরালিটি বা হেলথ সংক্রান্ত বিষয় নিয়ে। আর্টিকেল 15 ক্লজ 2 আরও একটি বিষয়ে প্রহিবিশন দিয়েছে, সেক্ষেত্রে হলো ক্লাস ডিসক্রিমিনেশন, অর্থাৎ কোনো ক্লাসকে উল্লেখ করে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। অপরদিকে এটি একটি হরাইজন্টাল নন ডিসক্রিমিনেশন রাইটস প্রদান করেছে নাগরিকদের। হরাইজন্টাল নন ডিসক্রিমিনেশন বিষয়টি কি? হরাইজন্টাল নন ডিসক্রিমিনেশন হচ্ছে ডিসক্রিমিনেশন সাফার্ড বাই প্রাইভেট এন্টিটিস অ্যাট দি হ্যান্ডস অফ আদার প্রাইভেট এন্টিটিস, অর্থাৎ একজন নাগরিক অন্য নাগরিকের অধিকার যদি ক্ষুণ্ণ করে বা যদি বৈষম্য সৃষ্টি করে থাকে, তাহলে আর্টিকেল 15(2) তাকে রাইটস প্রদান করেছে যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের দ্বারস্থ সে হতে পারে। এই হলো আর্টিকেল 15 ক্লজ 2, যেখানে নাগরিকদের বিরুদ্ধে নাগরিকের অধিকারের কথা বলা হয়েছে। এবার আমরা আলোচনা করব আর্টিকেল 15 ক্লজ 3, যেখানে বলা হয়েছে নাথিং ইন দিস আর্টিকেল শ্যাল প্রিভেন্ট দি স্টেট ফ্রম মেকিং এনি স্পেশাল প্রভিশন ফর উইমেন অ্যান্ড চিলড্রেন, অর্থাৎ এই আর্টিকেলের কোথাও এটি বলা নেই যে মহিলা বা শিশুদের জন্য কোনো রাষ্ট্র কোনো বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। আর্টিকেল 15 ক্লজ 3কে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে কতগুলো বিষয় আমরা পাবো, যেমন কার্টে ব্লেঞ্চ অ্যাপ্রোচ, যার অর্থ কমপ্লিট ফ্রিডম টু অ্যাক্ট অ্যাজ ওয়ান উইশেস, অর্থাৎ কোনো একজন ব্যক্তিকে তার ইচ্ছে অনুযায়ী যথেচ্ছভাবে কাজ করতে স্বাধীনতা প্রদান করা, অর্থাৎ কোনো একজন ব্যক্তি যা ইচ্ছে করবে সেই কাজ করতে পারবে। এই অ্যাপ্রোচটিকে বলা হয় কার্টে ব্লেঞ্চ অ্যাপ্রোচ। ইউসুফ আব্দুল আজিজ ভার্সাস স্টেট অফ বোম্বে 1954, এই কেস লটিতে বলা হয়েছে, ইট ওয়াজ আর্গুড দ্যাট ক্লজ 3 should be confined to provisions which are beneficial to women and cannot be used to give them a license to commit and abet crimes, অর্থাৎ মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রাষ্ট্র গ্রহণ করতেই পারে, কিন্তু তাদের হাতে সেই যথেচ্ছ ব্যবহার করবার জন্য বা তাদের কমপ্লিট ফ্রিডম প্রদান করা হবে না বা উচিত নয়, যাতে তারা নিজের ইচ্ছে অনুযায়ী যা খুশি তারা ক্রাইম করতে পারে। অর্থাৎ এক্ষেত্রে কার্টে ব্লেঞ্চ অ্যাপ্রোচটিকে খারিজ করা হয়েছে। অপরদিকে যে স্পেশাল প্রভিশন রাষ্ট্র করছে শিশু এবং মহিলাদের জন্য, সেটি যেন আরবিটারি না হয় এবং আনরিজনেবল না হয়, অর্থাৎ সেটি রিজনেবল ওয়েতে যেন তার স্পেশাল প্রভিশন হয়ে থাকে, সেটিকে নিশ্চিত করার কথা বলা হয়েছে। আর্টিকেল 15 ক্লজ 3তে আরেকটি বিষয় তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রয়েছে। সেকশন 56 অব দি সিপিসি, অর্থাৎ ক্রিমিনাল প্রসিডিওর কোডের সেকশন 56-এ মহিলাদের জন্য স্পেশাল প্রভিশনের কথা বলা হয়েছে, যেটি আর্টিকেল 15 ক্লজ 3 সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যাতে বলা হয়েছে, দি কোর্ট শ্যাল নট অর্ডার দি অ্যারেস্ট অর ডিটেনশন ইন দি সিভিল প্রিজন অফ এ উইমেন ইন এক্সিকিউশন অফ এ ডিগ্রি ফর দি পেমেন্ট অফ মানি। অপরদিকে আরেকটি বিষয় যেটি জানা গেছে সেটি হচ্ছে গোল অফ ক্লাসিফিকেশন মাস্ট অলসো ফিট
উইদিন দি কনসেপ্ট অফ ইকুয়ালিটি, অর্থাৎ এই যে ক্লাসিফিকেশনটা করা হচ্ছে সেই ক্লাসিফিকেশনটা যেন কনসেপ্ট অফ ইকুয়ালিটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। তাহলে যে বিষয়গুলোর ক্ষেত্রে আর্টিকেল 15 ক্লজ 3 থেকে জানা গেল সেটি হলো রাষ্ট্র চাইলে মহিলা এবং শিশুদের জন্য স্পেশাল প্রভিশন করতে পারে এবং সেই স্পেশাল প্রভিশনের ভিত্তিতে মহিলাদের যেন কার্টি ব্লেঞ্চ অ্যাপ্রোচ প্রোভাইড না করা হয় এবং যেটি নিশ্চিত করা হয়েছে ইউসুফ আব্দুল আজিজ ভার্সাস স্টেট অফ বোম্বে এই মামলা থেকে। অপরদিকে যে স্পেশাল প্রভিশন করা হবে তা যেন আরবিটারি না হয় এবং আনরিজনেবল না হয়। অপরদিকে সেটি কনসেপ্ট অফ ইকুয়ালিটির সঙ্গে যেন সামঞ্জস্যপূর্ণ হয়। Article 15(3) must be read to mean that only those special provisions for women are permissible which do not result in discrimination against men. দত্তাত্রেয় মতিরাম মোর ভার্সাস স্টেট অফ বোম্বে 1952 এই কেস রায়ে এই বিশেষ বিষয়টিকে উল্লেখ করে দেওয়া হয়েছে। আর্টিকেল 15 ক্লজ 3-তে মহিলাদের এবং শিশুদের জন্য রাষ্ট্র যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারে সেই ভিত্তিতেই পরবর্তীকালে মহিলা এবং শিশুদের জন্য কিছু বিশেষ অ্যাক্ট তৈরি করা হয়েছে, যেমন মহিলাদের জন্য প্রোটেকশন আন্ডার ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005, দি সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন অ্যাট ওয়ার্কপ্লেস প্রিভেনশন প্রহিবিশন অ্যান্ড রিড্রেসাল অ্যাক্ট 2013, মেটার্নিটি বেনিফিট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017। অপরদিকে চিলড্রেন্সদের জন্য বিশেষ সুবিধা ভিত্তিতে রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এলিমেন্টারি এডুকেশন ফর অল চিলড্রেন in between 6 to 14 year age group, and POSCO Act, that means Protection of Children from Sexual Offences 2012। এই অ্যাক্টগুলো মহিলা এবং শিশুদের বিশেষ সুরক্ষা এবং তাদের ইকুয়ালিটি প্রদান করবার জন্য পরবর্তীকালে গভর্নমেন্ট তৈরি করেছে বা লেজিসলেচার সেটা সেই অ্যাক্টগুলোকে তৈরি করেছে। এবার আলোচনা করব বিশাখা অ্যান্ড আদার্স ভার্সাস স্টেট অফ রাজস্থান অ্যান্ড আদার্স 1997। এখানে এই বিশেষ গুরুত্বপূর্ণ কেসগুলোতে বলা হয়েছিল সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইজ এ ক্লিয়ার ভায়োলেশন অফ দি ফান্ডামেন্টাল রাইটস অফ ইকুয়ালিটি গ্যারেন্টেড আন্ডার আর্টিকেল 14 ক্লাস 2 and Article 15 clause 3. The case led to the formulation of Vishaka guidelines and Vishaka guideline against sexual harassment at workplace, অর্থাৎ Vishaka and others ভার্সাস স্টেট অফ রাজস্থান অ্যান্ড আদার্স 1997 এই কেস লট থেকে যে বিশেষ গাইডলাইন প্রদান করা হয়েছে রাষ্ট্রের ক্ষেত্রে বা রাষ্ট্রকে যে বিশেষ গাইডলাইন দেওয়া হয়েছে সেটিকে বিষয় গাইডলাইন বলা হয়। অর্থাৎ কার্যক্ষেত্রে মহিলারা যদি সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয় তাহলে কী কী করণীয় রয়েছে সেই বিষয়গুলো বলা হয়েছে। নেক্সট স্লাইডে যেখানে 15 ক্লজ 4 যেখানে বলা হয়েছে নাথিং ইন দিস আর্টিকেল অর ক্লজ 2 অফ আর্টিকেল 29 shall prevent the state from making any special provision for the advancement of any socially and educationally backward classes of citizens or for the scheduled caste and scheduled tribes। অর্থাৎ 15(3)-তে মহিলা এবং শিশুদের জন্য বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে। 15(4)-এ বলা হয়েছে সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাস এবং SC/STদের বিশেষ ব্যবস্থার কথা। এখানে আর্টিকেল 29 ক্লজ 2 শব্দটি ক্লজ 2 বিষয়টিকে বলা হয়েছে। বিষয়টিতে কি রয়েছে? নো সিটিজেন শ্যাল বি ডিনাইড অ্যাডমিশন ইন্টু এনি এডুকেশন ইনস্টিটিউশন মেনটেন বাই দি স্টেটস অর রিসিভিং এড আউট অফ স্টেট ফান্ড অন গ্রাউন্ডস অনলি অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, ল্যাঙ্গুয়েজ অর এনি অফ দেম। অর্থাৎ আর্টিকেল 15 ক্লজ 4-এ এটা বলে দেওয়া হয়েছে যে 29-এর ক্লজ 2-তে যে বিষয়টি বলা হয়েছে সেই বিষয়টিও এই আইন বা এই বিশেষ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে রাষ্ট্রকে কোনো বাধা প্রদান করতে পারবে না। এই ক্লজটি 1951 সালে ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে ভারতীয় সংবিধানে সংযুক্ত হয়। প্রীতি শ্রীবাস্তব ভার্সাস স্টেট অফ MP এতে বলা হয়েছে দি ওয়ার্ডিং অফ আর্টিকেল 15 ক্লজ 4 ইজ সিমিলার টু দ্যাট আর্টিকেল 15 ক্লজ 3। অর্থাৎ আর্টিকেল 15 ক্লজ 3-র সঙ্গেই আর্টিকেল 15 ক্লজ 4 সামঞ্জস্যপূর্ণ। কেস ল বিফোর দি ইনক্লুশন অফ আর্টিকেল 15 ক্লজ 4, অর্থাৎ আর্টিকেল 15 ক্লজ 4 সংযুক্ত হওয়ার আগে যে মামলাটি হয়েছিল ইকুয়ালিটি সংক্রান্ত বিষয়ে
সেটি হলো স্টেট অফ মাদ্রাজ ভার্সাস চাম্পাকম দোরাইরাজন 1951, যেখানে বলা হয়েছিল স্টেট ডিসিশনস অন কমিউনিটি বেসড রিজার্ভেশন ইন অল মেডিকেল কলেজ ইন মাদ্রাজ ওয়াজ ডিক্লেয়ার্ড নাল অ্যান্ড ভয়েড। অর্থাৎ কোনো কমিউনিটির উপর ভিত্তি করে যে রিজার্ভেশন মেডিকেল কলেজগুলোতে করা হয়েছিল সেটিকে নাল অ্যান্ড ভয়েড ঘোষণা করা হয়েছে এই কেসটিতে। এবং এর ভিত্তিতে পরবর্তীকালে পার্লামেন্ট ক্লজ 4কে সংযুক্ত করেছে। অর্থাৎ আফটার দি কোর্স জাজমেন্ট পার্লামেন্ট অ্যামেন্ডেড দি কনস্টিটিউশন and included this article which says state can create positive discriminations in favor of socially and educationally backward class and SC/ST। এর পরবর্তীকালে অর্থাৎ অ্যামেন্ডেড ক্লজটি সংযুক্ত হওয়ার পরে অপর যে মামলাটি হয়েছিল সেটি হচ্ছে ইন্দ্র সাহানি ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1993, যেখানে বলা হয়েছিল 27% রিজার্ভেশন আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য রাখতে হবে। এবং MR বালাজি ভার্সাস স্টেট অফ মাইসোর 1963, সেই মামলায় বলা হয়েছিল অল রিজার্ভেশন শুড বি লেস দ্যান 50%। তবে কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে কোনো কোনো রাজ্যে 50%-এর বেশি রিজার্ভেশন রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য তামিলনাড়ু, যেখানে 69% রিজার্ভেশন, মহারাষ্ট্রে 52% রিজার্ভেশন, তেলেঙ্গানাতে 62% এবং হরিয়ানাতে 67% রিজার্ভেশন বর্তমানে বিদ্যমান রয়েছে। এবার আলোচনা করব আর্টিকেল 15 ক্লজ 5 সম্বন্ধে। কি বলা হয়েছে তাতে? নাথিং ইন দিস আর্টিকেল অর ইন সাব ক্লজ G অফ ক্লজ 1 অফ আর্টিকেল 19 shall prevent the state from making any special provision by law or for advancement of any socially and educationally backward classes of citizen or for the scheduled caste or scheduled tribes insofar as such special provisions relate to their admission to educational institutions, including private education institutions, whether aided or non-aided বা unaided by states other than the minority education institution referred to in clause 1 of article 30। অর্থাৎ 19 নম্বর আর্টিকেলের 1 নম্বর ক্লজ এবং সাব ক্লজ G এর যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটিও রাষ্ট্রকে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসের এবং SC/STদের রিজার্ভেশন সংক্রান্ত কোনো অ্যাক্ট তৈরি হওয়া থেকে কোনো প্রতিরোধ তৈরি করতে পারবে না আর্টিকেল 19(1)G। তবে সেক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে, যেটা আর্টিকেল 30 ক্লজ 1-এ বলা হয়েছে যে সমস্ত এডুকেশন ইনস্টিটিউশন মাইনরিটি দ্বারা পরিচালিত সেক্ষেত্রে এই রিজার্ভেশন কার্যকারিতা পাবে না বা সেক্ষেত্রে এই রিজার্ভেশনকে মান্যতা দেওয়া যাবে না বা হবে না। আর্টিকেল 15 ক্লজ 5 93rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 2005 সালে ভারতীয় সংবিধানে সংযুক্ত হয়েছে। ফ্রম দিস রুল অনলি মাইনরিটি রান ইনস্টিটিউশন সাচ অ্যাজ মাদ্রাসা আর এক্সেম্পটেড। অর্থাৎ আর্টিকেল 15 ক্লজ 5 এক্সেমশন দিয়েছে মাদ্রাসা বা মাইনরিটি রান যে সমস্ত ইনস্টিটিউশন রয়েছে সেগুলোকে। বিফোর দ্য ইনক্লুশন অফ আর্টিকেল অফ দিস ক্লজ যে কেস লটি হয়েছিল সেটি হচ্ছে PA ইনামদার কেস 2005 সালে, যেখানে বলা হয়েছে স্টেট ক্যানট মেক রিজার্ভেশন ফর আনএডেড এডুকেশন ইনস্টিটিউশন। অর্থাৎ রাষ্ট্র কোনো বেসরকারি প্রতিষ্ঠানে এই রিজার্ভেশন করতে পারবে না। এই রায়ের ভিত্তিতেই পরবর্তীকালে অ্যামেন্ডমেন্ট পার্লামেন্টে নিয়ে আসা হয়, যেখানে 15 ক্লজ 5-কে ইনক্লুড করা হয় এবং বলা হয় স্টেট ক্যান মেক রিজার্ভেশন ফর আপলিফমেন্ট অফ socially and educationally backward classes SC/STs in both institution, either it may be aided or unaided for admission purpose। এবার আমরা আলোচনা করব আর্টিকেল 15 ক্লজ 6 সম্বন্ধে, যেখানে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস রিজার্ভেশনের কথা বলা হয়েছে, যেটি 103 নম্বর অ্যামেন্ডমেন্ট 2019 সালে গ্রহণ করা হয়েছে, যেখানে বলা হয়েছে আর্থিকভাবে পিছিয়ে পড়া যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদের 10% রিজার্ভেশন দেওয়া হবে চাকরির ক্ষেত্রে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশনের ক্ষেত্রে। আর্টিকেল 15 ক্লজ 6-এ বলা হয়েছে নাথিং ইন দিস আর্টিকেল অর সাব ক্লজ G অফ ক্লজ 1 অফ আর্টিকেল 19 অর ক্লজ 2 অফ আর্টিকেল 29 শ্যাল প্রিভেন্ট স্টেট ফ্রম মেকিং সাব ক্লজ A any special provision for advancement of any economically weaker section of citizens other than the classes mentioned in clause 4 and 5। অর্থাৎ
আর্টিকেল 15-এর ক্লজ 4-এ যে সমস্ত ক্লাসের কথা বলা হয়েছে, ক্লজ 5-এ যে সমস্ত ক্লাসের কথা বলা হয়েছে, সেই ক্লাসগুলো ছাড়া অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ব্যক্তিবর্গের জন্য স্পেশাল প্রভিশন রাষ্ট্র করতে পারবে। সাবক্লজ বিতে বলা হয়েছে, এনি স্পেশাল প্রভিশন ফর অ্যাডভান্সমেন্ট of any economically weaker sections of citizens other than the clauses mentioned in clause 4 and 5 insofar as such special provisions relate to their admissions to education institution including private education institution whether aided or unaided by the state other than the minority education institution। অর্থাৎ ক্লজ 4 এবং 5-এ যে শ্রেণীগুলোর কথা বলা হয়েছে তা ছাড়া অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীদের বা শ্রেণীর ব্যক্তিবর্গদের বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউশন, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, সেক্ষেত্রে তাদের ভর্তির ক্ষেত্রে বিশেষ প্রভিশন রাখা যেতে পারে, বিশেষ প্রভিশন রাখা হবে। তবে এক্ষেত্রে মাইনরিটি ইনস্টিটিউশনের ক্ষেত্রে এই বিশেষ সুযোগ তারা পাবে না। যেখানে বলা হয়েছে যে ইকোনমিক উইকার সেকশন শ্যাল বি সাস অ্যাজ মে বি নোটিফাইড বাই স্টেট ফ্রম টাইম টু টাইম। অর্থাৎ কে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসে রয়েছে সেটা নির্ধারণ করবে সংশ্লিষ্ট রাজ্য সরকার নির্দিষ্ট সময় ভিত্তিতে। সেই ব্যক্তিবর্গের ফ্যামিলি ইনকাম এবং আদার কনসিডারেশনকে মাথায় রেখে তারা একটা ক্লাসিফিকেশান করে থাকবে ইকোনমিক সেকশান অ্যাকচুয়ালি কারা হবে, এবং সেই ভিত্তিতে বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউশনের অ্যাডমিশনের ক্ষেত্রে তাদের রিজার্ভেশন প্রোভাইড করা হবে। শুধু তাই নয়, চাকরির ক্ষেত্রেও রিজার্ভেশন 10% রাখা হয়েছে। তো আমরা আজকে আর্টিকেল 15 ক্লজ 1 to 6 আলোচনা করলাম সাময়িকভাবে, যেখানে আর্টিকেল 15(1) এবং 15(2) অধিকারের কথা বলেছে নাগরিকদের রাষ্ট্রের বিরুদ্ধে এবং নাগরিকের বিরুদ্ধে সামাজিক ক্ষেত্রে সাম্যতা প্রদানের জন্য। অপরদিকে ক্লজ 3 to 6 বিভিন্ন স্পেশাল প্রভিশনের কথা বলা হয়েছে। রাষ্ট্র যারা আনইকুয়াল পারসনস তাদের জন্য স্পেশাল প্রভিশন রাষ্ট্র করতে পারে, যেখানে 15(3)তে বলা হয়েছে ওমেন এবং চিলড্রেনদের জন্য বিশেষ ব্যবস্থা রাষ্ট্র করতে পারে, যেখানে 15(4)-এ বলা হয়েছে ওবিসি এসসি এসটিদের জন্য বিশেষ ব্যবস্থা রাষ্ট্র করতে পারে, যেখানে 15(5) ক্লজে বলা হয়েছে যে বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনের জন্য অ্যাডমিশনের জন্য সোশ্যালি এবং এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাস এসসি এসটিদের জন্য বিশেষ ব্যবস্থা রাষ্ট্র করতে পারে। অপরদিকে 15(6)-এ বলা হয়েছে যে ইকোনমিক্যালি উইকার সেকশন যেটা রয়েছে, রাজ্য সরকার নির্দিষ্ট সময় অন্তর তাদের অর্থনৈতিক পারিবারিক আয়ের ভিত্তিতে যে বিশেষ ব্যক্তিবর্গকে সিলেকশন করবে, তারা এডুকেশন ইনস্টিটিউশন অ্যাডমিশনের ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে 10% রিজার্ভেশনের আওতায় আসবে। এই হচ্ছে আজকে তোমাদের আর্টিকেল 15 নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি সকলের বুঝতে সুবিধা হবে। আমরা পরে ভিডিওতে আসবো, আর্টিকেল 16 নিয়ে আলোচনা করব এবং সেখানে বিস্তারিত আলোচনা করব। নমস্কার।